ওয়েলকাম টু আওয়ার সুচেতনা একাডেমি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটা নতুন গল্প নিয়ে। গল্পটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর প্রথম ছোট গল্প, অর্থাৎ তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। এছাড়াও কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই গল্পটা অনেকটাই উপকারী একটা গল্প। তো গল্পটা লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। গল্পের নাম হচ্ছে আদরিণী। আমরা যদি গল্পের মূল প্রেক্ষাপটের দিকে পদার্পণ করি তাহলে দেখতে পাব এই যে গল্পটা, প্রভাত কুমার মুখোপাধ্যায় তিনি তো ছিলেন একজন কথা সাহিত্যিক এবং ছোট গল্পকার। তার গল্পের ভিতরে আমরা সাধারণত পাই হাস্যরসও পেয়েছি, করুণ রস পেয়েছি, পাশাপাশি অলৌকিক অদ্ভুত কিছু মানব প্রেম তথা অবলা জীবের প্রেম। এক কথায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্পের যেসব বৈশিষ্ট্য আমরা খুঁজে পাই সমগ্র পাঠক সম্প্রদায়কে একরকমভাবে বিমোহিত করে এবং এক কাব্যিক জগতে পদার্পণ করতে সাহায্য করে। অর্থাৎ এক কথায় বলা যায় আদরিণী গল্পটা তার এক ব্যতিক্রমী গল্প। গল্পটা মূলত শুরু হচ্ছে পাড়ার নগেন ডাক্তার এবং ওই পাড়ারই উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবোতে চিবোতে হঠাৎ জয়রামবাবুর বাড়িতে আসে। জয়রামবাবুকে সবাই জয়রাম মোক্তার নামেই চেনে। মোক্তার কিন্তু তার উপাধি নয়, মোক্তার তিনি পদাধিকার বলে। তিনি বিচারালয়ে মোক্তারির কাজ করেন, সেই অর্থে সকলেই তাকে চেনে বা জানে, তাই জয়রাম মোক্তার বলেই তাকে ডেকে থাকে। অ্যাকচুয়ালি নাম জয়রাম মুখুর্জ বা জয়রাম মুখোপাধ্যায়। এই জয়রাম মোক্তারের বাড়িতে তারা আসে এবং তারা একটা কথা বলতে থাকে যে আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন, অর্থাৎ এই যে আগামী আসছে সোমবার আমাদের মেজবাবুর মেয়ের বিয়ে, অর্থাৎ মেজবাবু হচ্ছে পার্শ্ববর্তী গ্রাম যেটা পীরগঞ্জ বলা হয়, সেই পীরগঞ্জের একজন বাবু মেজবাবু, তার মেয়ের বিয়ে সোমবারে। তার যে চিঠি আমন্ত্রণপত্র আপনি কি সেটা পেয়েছেন? তো এই কথাটা শুনে মোক্তারবাবুর অনেকটা হাসি লাগে। বলে এটা আবার কেমন ধরনের কথা, তার বাড়ির সমস্ত কিছু আমিই সামলাই, এমনকি তার বাড়ির সমস্ত যে অর্থনৈতিক কাঠামোর যে কাগজপত্র সব কিছু এবং কোর্টের যে যত কাগজপত্র যা কিছু আছে সেটা তো আমাকেই সামলাতে হয়। তো আমি নিমন্ত্রণ পাবো না এটা আপনারা ভাবলেন কি করে? তখন তারা আবার বলে হ্যাঁ সেটা তো একটা বেশি কথা, আপনাকে অবশ্যই তারা নিমন্ত্রণ করবে, তো যাবেন কিসে? তখন জয়রামবাবু বলতে থাকে যাব, তেমন তো সিদ্ধান্ত এখনও করেননি। তো তাদের একটা প্রস্তাব তারা দেয়, অর্থাৎ সেই খগেন ডাক্তার এবং মানে তোমার সেই উকিল, জুনিয়র উকিল। এখন এই ডাক্তার এবং উকিলের কথা অনুযায়ী জয়রামবাবু একটা চিঠি লেখে জমিদার বাবুর কাছে যে তারা সেখানে যে পৌঁছাবে তো তার জন্য যদি একটা হাতি পাঠায়, সেই হাতি পাঠানোর একটা আর্জি জানিয়ে জয়রামবাবু চিঠি লিখে দেন। এখন এই চিঠিটা আবার জমিদারবাবু পাওয়ার পরে জমিদারবাবু বললেন এইটুকু আসবে, এর জন্য আবার একটা হাতি পাঠাতে হবে? গরুর গাড়িতে করে চলে আসলেই তো হয়ে যায়। তো সেটা পেয়ে জয়রামবাবু ভেবেছিলেন যে জমিদারবাবু তার এই আর্জি শুনবে, তার এই দাবি মানবে এবং তার জন্য একটা হাতির ব্যবস্থা করবে। কিন্তু তিনি যে না পাঠিয়ে উল্টো আর একটা চিঠিতে জানিয়ে দেবে যে গরুর গাড়িতে চলে যাবেন, এটা জয়রামবাবু কখনোই ভাবতে পারেননি। এক কথায় জয়রামবাবু খুব কষ্ট পান। এবার জয়রামবাবু এমন এক ধরনের মানুষ, কেউ তাকে আঘাত দিলে
তিনি খুব কষ্ট পান। জয়রামবাবু এমন একটা মানুষ, কোনো বক্তব্য বা তার নিজস্ব কোনো মতামত অন্য কাউকে তিনি শোনানোর বা বোঝানোর চেষ্টা করেন। যদি সে না শোনে, জয়রামবাবু তাকে পছন্দ করেন না। তো এমন একটা জেদি একগুঁয়ে টাইপের লোক, বয়স 50 পার হয়েছে, কিন্তু গ্রামের সবাই তাকে মানে। তার এক কথায় পদাধিকার বলে, অর্থাৎ তার কার্য বলে তাকে মানতে সবাই বাধ্য হয়। এখন জয়রামবাবু এটা মেনে নিতে পারেননি। তখন তিনি লোক পাঠিয়ে দিলেন চারিদিকে, খোঁজ লাগাও কোথায় হাতি পাওয়া যাবে, হাতির পিঠেই বিয়েতে যাওয়া হবে। তো রাতারাতি লোকজন খবর নিয়ে আসলো, একটা হাতির সন্ধান পাওয়া গেল। লাহিড়ি বাড়িতে একটা হাতি বিক্রি হবে, হস্তিনী বিক্রি হবে। তো জয়রামবাবু নগদ 2000 টাকা দিয়ে সেই হাতি কিনে নিলেন। এবং জয়রামবাবু আগে থেকেই জানতেন হয়তো জমিদারবাবু তার জন্য হাতি পাঠাবে, তাই হাতির খাবার তিনি আগের থেকে বাড়িতে প্রস্তুত করে রেখেছিলেন। তো যথারীতি ওই হাতিটা হলো না বলে এই হাতিটা আসার সঙ্গে সঙ্গে তিনি সেই তার বাড়িতে যখন হাতিটা প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে তাকে শাঁখ বাজিয়ে আরও যেসব মাঙ্গলিক অনুষ্ঠানগুলো করা হয় সেগুলো সব কিছু করে, এক কথায় আরতি ফারতি দিয়ে হাতিটাকে একদম নববধূ বাড়িতে আসলে যেমনভাবে তাকে আপ্যায়ন করে ঘরে প্রবেশ করানো হয়, হাতিটাকেও ঠিক তেমনভাবে প্রবেশ করিয়ে ঘরে প্রবেশ করানো হলো এবং তাকে খাবার দাবার সমস্ত কিছুই দেওয়া হলো। জয়রামবাবুর পরিবারে ছিলেন তার 3 ছেলে এবং 3 বধূ এবং কিছু নাতি নাতকুড়ি, এই নিয়ে জয়রামবাবুর একটা পরিবার। তো তারাও যথারীতি এবং পাড়ার লোকজন সকলেই এসে জয়রামবাবুর বাড়িতে হাতি দেখার জন্য এসে হাজির এবং এক কথায় খুব আনন্দ উৎফুল্লতার সঙ্গে মহা সমারোহে সেই দিনটা উদযাপন হলো। তো যথারীতি এইভাবেই চলছিল। সময় তো কখনো থেমে থাকে না, সময়ের চাকাও থেমে থাকে না। আজকে যে খুব ভালো পজিশানে আছে, আগামীকাল সে যে সেই পজিশানে থাকবে এটা কেউ কখনো বলতে পারে না। তো জয়রামবাবুর বয়সও হওয়ার সঙ্গে সঙ্গে তার যে কার্যক্ষমতা সেটাও কিছুটা কমে গেছে। এলাকাতে নতুন যেসব ছেলে মেয়ে তারা সব বিদেশ থেকে ইংরেজি জেনে এসে ফটফট করে ইংরেজি বলার দরুন তারা মোক্তারির পদ পেয়ে গেছে এবং তার সামনে তাকে আর এক কথায় লোকজন এখন আর আগের মতো কদর করে না বা ডাকে না কাজে। এতে তার অর্থনৈতিক কিছুটা ঘাটতিও পড়ে যায় এবং সংসার চালানো এক কথায় তার পক্ষে খুব কষ্টকর হয়ে পড়ে। কারণ তার প্রথম যে 2 ছেলে ছিল তারা কাজকাম তো কিছুই করতো না, তারা শুধু এটুকুই জানতো, তারা ছেলে মেয়ে শুধু এক কথায় পরিবার বাড়ানোই তাদের কাজ ছিল। জয়রামবাবুর অনেক আশা ছিল ছোট ছেলেটা হয়তো ভালো হবে, তাকে কলকাতাতে পড়াশুনো করিয়েছিল, কিন্তু সেও পড়াশুনো করার পরে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেনি, ফেল করে যায়। এক কথায় জয়রামবাবুর স্বপ্ন ভেঙে যায়। জয়রামবাবু চাইতেন সবসময় যে আমার যেমন প্রভাব প্রতিপত্তি গ্রামের ভিতরে সকলের মাঝখানে আমার যে সম্মানটা আছে সেটা যেন আমার পরবর্তী জেনারেশনও সেই ঐতিহ্য বহন করে চলতে পারে, কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। এমতাবস্থায় জয়রামবাবু তার পরিবারের যেসব নাতি নাতকুড়ি ছিল তারা আস্তে আস্তে বড় হচ্ছিল। জয়রামবাবুর কাজেও ঘাটতি পড়ছিল। জয়রামবাবু জেদি স্বভাবের একটা মানুষ ছিল, একগুঁয়ে স্বভাবের, কিন্তু খুব ভালো একজন মানুষ ছিলেন। তিনি এই দিনে দিনে এই আদরিণীকে, হস্তিটাকে, অর্থাৎ হাতিটার নাম যেহেতু তিনি আদরিণী দিয়েছিলেন, একটা নিজের কন্যা ছিল না, সেই কন্যার ভূমিকায় তাকে অবতীর্ণ করে তাকে বাড়িতে লালন পালন করছিলেন। আমরা সাধারণত জানি একটা হাতি পোষা অতটা সোজা ব্যাপার নাই, কিন্তু জয়রামবাবু কিন্তু দীর্ঘদিন ধরে সেই হাতিটাকে নিজের কন্যার মতো করে সেই বাড়িতে মানুষ করে যাচ্ছিলেন এবং তাকে খুব ভালোবাসতেন। আদরিণীও এক কথায় জয়রামবাবুকে খুব ভালোবাসত। এক কথায় দুজনের ভিতরে একটা মায়া তৈরি হয়েছিল, অর্থাৎ একটা সন্তান যেমন তার বাবাকে ভালোবাসে এবং সন্তানকেও যেমন তার বাবা ভালোবাসবে, এই দুইয়ের সংমিশ্রণ এদের ভিতরে ঘটেছিল। সেটা প্রভাত কুমার মুখোপাধ্যায় খুব সূক্ষ্ম এবং সুনিপুণভাবে তার সূক্ষ্ম তুলির পরশে সেটা ফুটিয়ে তুলেছেন। তো যাই হোক, এরপরে দেখা যায় জয়রামবাবুর এক নাতনি অনেক বড় হয়ে যায়, যার নাম ছিল কল্যাণী। তার বিয়ের বয়স হয়।
তখন পাড়ার সকলে বলতে থাকে, "তাকে তো বিয়ে দিতে হবে, বড় হচ্ছে।" এটা একটা চিন্তা ছিল। জয়রামবাবু তখন ভাবল, "হ্যাঁ, সেই তো, আ সেটাও তো আমাকে পালন করতে হবে। দাদু হয়ে আমাকে এটা পালন করতে হবে।" তখন সমস্যায় পড়ে যায়। তার আর্থিক অবস্থা তখন অতটা আগের মতো সচ্ছল ছিল না। তো গ্রামের লোক তাকে একটা পরামর্শ দেয় যে, সে যদি আদরিনীকে বেচে দেয়, যে ৳২,০০০ বিনিময়ে আদরিনীকে কিনেছিল, সে যদি সেই আদরিনীকে বিক্রি করে দেয়, তো ৳২-৩,০০০ মতো হয়তো পেতে পারে এবং সেই টাকায় কল্যাণীর বিবাহ হতে পারে, সম্পন্ন হবে। এ কথা শুনে ১ম অবস্থায় অতটা প্রস্তুত তিনি ছিলেন না। তো পরপর আস্তে, আস্তে যখন সময় গড়াচ্ছিল তখন তিনিও ভাবলেন, হ্যাঁ, এটা ঠিক, হয়তো সমাপ্ত হতে পারে। তো আমরা পরপর মোটামুটি আদরিনী গল্পটা ৭ টা পরিচ্ছদে পাবো। আ শেষের দিকে এসে দেখা যাবে জয়রামবাবু আ সত্যিই একদিন আদরিনীকে বিক্রি করতে উদ্ধত আ হলেন বা তিনি প্রস্তুত হলেন। তো মাহুতকে তিনি জানালেন পাশের এক মেলাতে তাকে নিয়ে যেতে, এবং যাওয়ার সময় জয়রামবাবু তাকে বলল, "আবার আসিস মা।" এ কথা বলে তিনি বিদায় জানালেন এবং বাড়ি থেকে তাকে বিদায় দেওয়া হলো। তো দেখা গেল যখন তারা মেলাতে উপস্থিত হলো, কেউই সেই আদরিনীকে কিনতে প্রস্তুত ছিলেন না বা কেউ রাজি হয়নি। এমতাবস্থায় বাড়ির সকলেই কিন্তু এদিকে জানতো আজকে আদরিনী বিক্রি হয়ে যাবে, এবং টাকা পাবে, সেই টাকায় কল্যাণীর বিবাহ সম্পন্ন হবে। তো যথারীতি সন্ধ্যা যখন হয়ে গেল, হঠাৎ দেখা গেল আদরিনী আবার মাহুতের সঙ্গে ফিরে এসছে। তো ফিরে আসার পরে আবার যেন বাড়িতে একটা ভীষণ আনন্দ। কারণ তারা এটা আশা করেনি যে আদরিনী আবার ফিরে আসবে। কিন্তু আবার ফিরে এসছে। কেউই বাজারে তাকে কিনতে রাজি হয়নি। তো জয়রামবাবু তাকে আবার ঘরে সেই পূর্বের ন্যায় তাকে আপ্যায়ন করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাকে আবার ঘরে তুলে নিলেন। কিছুদিন বাদে দেখা গেল জয়রামবাবু আবার আদরিনীকে, এবার আর বিক্রি না করলে উপায় নেই। কারণ বিয়ের দিন তাড়াতাড়ি এগিয়ে আসছে। তখন আবার একটা মেলায় পাঠানোর জন্য আ প্রস্তুতি নিলেন এবং মাহুতকে জানিয়ে দিলেন। তো দেখা গেল সেই সময় আদরিনী কিন্তু বুঝতে পারল। আগেরবারে সে বুঝতে পারেনি যে তাকে আজকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এবারে কিন্তু সে বুঝতে পারল। তো যাওয়ার সময় সে খুব কষ্ট পাচ্ছিল। কারণ অবলা জীব হলেও সে হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না। কিন্তু এটা একমাত্র আমরা বুঝতে পারবো যারা আমরা প্রকৃতিকে প্রচণ্ড ভালোবাসি। গাছ বলো, পশু, পাখি, ফুল, ফল, এরা যেমন আমাদের ভাষা বুঝতে পারে, আমরাও এদের ভাষা বুঝতে পারি। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা বুঝতে পারবে এই অনুভূতিটা কেমন হতে পারে, এক কথায়। তো জয়রামবাবু সেই দিন বিদায় দেওয়ার সময় আদরিনীকে তিনি আর বাড়ির বাইরে যাননি। তিনি ঘরের ভিতরেই শুয়েছিলেন। এক কথায় আমরা এর দ্বারা বুঝতে পারি তার মনটা আজকে খুবই খারাপ, এবং আদরিনীও এটা বুঝতে পেরেছিল। যাই হোক, যথারীতি বিদায় দেওয়া হলো। আদরিনীকে নিয়ে যেতে, যেতে হঠাৎ অ্যাম কিছুটা যাওয়ার পর, প্রায় ৭ ক্রোশ যাওয়ার পরে হঠাৎ রাস্তার ধারে এক আমবাগানে হঠাৎ দেখা গেল আদরিনী অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড তার পেটের যন্ত্রণা শুরু হয়েছিল। তো একজন চাষি সে একটা চিঠি নিয়ে এসে হঠাৎ হাজির হয় জয়রামবাবুর বাড়িতে এবং সেই চিঠিটা পড়ে, মেজো ছেলে লিখেছিল সেই চিঠিটা, মানে মেজো ছেলের জানানো চিঠি, সেটা থেকে আমরা জানতে পারি, বলতে চাই যে এই সমস্যায় হঠাৎ আ আদরিনী মাঝের পথে অসুস্থ হয়ে পড়েছে এবং মাহুত তাকে তার নিজের মতো করে অনেক রকমভাবে চেষ্টা করেছে তাকে সুস্থ করার, কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। ইতিমধ্যে এ কথাটা শোনার পরে জয়রামবাবু আর ঠিক থাকতে পারলেন না। ঘরের ভিতরে অর্থাৎ উঠোনে গিয়ে তিনি পদসঞ্চালনা করতে, করতে তিনি বললেন, "এক্ষুনি গাড়ির বন্দোবস্ত করো, আমি বেরিয়ে পড়ব।" তো যাই হোক, একটা গাড়ির বন্দোবস্ত হতে, হতেই প্রায় রাত হয়ে গেল। জয়রামবাবু বেরিয়ে পড়লেন এবং পৌঁছতে পরের দিন ভোর হয়ে গেল। যখন তিনি পৌঁছলেন গিয়ে, হ্যাঁ, সঙ্গে বড় ছেলেটাকে নিলেন এবং সেই চাষিটাকেও নেওয়া হলো গাড়িতে তুলে। এক কথায় তারা পৌঁছলো সেই পরদিন ভোরে আদরিনী যেখানে অসুস্থ হয়ে পড়েছিল সেই আমবাগানের ওখানে, হ্যাঁ? এবং জয়রামবাবু গিয়ে দেখল যে, "তুই কি মানে আমার উপরে মা অভিমান করেছিস? তাই তুই
এতটাই কষ্ট পাচ্ছিস? এক কথায় তার মুখ থেকে একটা পিতা যেমন তার কন্যা যখন রোগশয্যায় পড়ে যায়, যখন অসুস্থ হয়ে যায় এবং সেই সন্তানের প্রতি পিতার যে ভালোবাসা, তার যে এক কথায় মমতা, সেটা এখানে ফুটে উঠেছে। হতে পারে একজন হাতি আদরিণী, কিন্তু জয়রামবাবুর কাছে সে ছিল তার কন্যা স্বরূপ। এই কন্যার মানে মাথায় হাত বুলাতে, বুলাতে, সুরে হাত বুলাতে, বুলাতে, গায়েতে হাত বুলাতে, বুলাতে সে কিন্তু অনেক কথা ব্যক্ত করেছিল এবং জয়রামবাবু বুঝতে পেরেছিল আর হবে না। সে হয়তো বিদায় নেবে। এমতাবস্থায় জয়রামবাবুর কথাগুলো আদরিণী যখন বুঝতে পারল, তার চোখ থেকে প্রচণ্ড করুণার ছাপ এবং চোখ থেকে জল বেরিয়ে আসছিল, এবং আস্তে আস্তে তার সেই বিশাল আকৃতির শ্যামবর্ণের শরীরটা আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছিল এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। জয়রামবাবু আস্তে আস্তে বুঝতে পারলেন এবং দেখলেন যে সে অর্থাৎ তার সেই প্রাণপ্রিয় আদরিণী আর নেই। সে চলে গেছে না ফেরার দেশে। এমতাবস্থায় জয়রামবাবুর মানসিক যে অবস্থা, সেটা প্রভাতকুমার মুখোপাধ্যায় খুব সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন এবং দেখা গেল গল্পের শেষ লাইন, সপ্তম পরিচ্ছদের একদম শেষ লাইনে এসে জাস্ট একটা লাইন, যে লাইনটা কখনোই ভোলার না, যে এর ২ মাস পরে, ঠিক ২টো মাস পরে জয়রামবাবুও মারা গেলেন। অর্থাৎ সেই না ফেরার দেশে চলে গেলেন। একদিকে চলে গেলেন আদরিণী এবং আরেকদিকে চলে গেলেন জয়রামবাবু। একজন অবলা জীবের সঙ্গে একজন মানুষের যে ভালোবাসা, যে মহত্ত্ব, যে মেলবন্ধন, সেটা কতটা মধুর হতে পারে, সেটা কতটা বেদনা বিদারক হতে পারে, সেটা কতটা মায়া জড়ানো হতে পারে, তাদের ভালোবাসা কতটা শক্ত না হলে আজকে এই মৃত্যু, এই করুণ পরিণতি দুজনের একসঙ্গে ঘটে। এটা লেখক সুভাষ মুখোপাধ্যায় যদি এই ছোট গল্পটা না লিখত, আজকে আমরা বুঝতে পারতাম না। আজকে আমরা জানতে পারতাম না যে এই পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা সমাজে থেকে সমাজের গাছপালাটাকে ভালোবাসে, পশু পাখিকে ভালোবাসে, অবলা জীবদেরকে ভালোবাসে, পশু পাখির ভাষা বোঝে, গাছের ভাষা বোঝে। এই গল্প পাঠ করে আরও একবার প্রমাণ করিয়ে দিয়েছে সুভাষ মুখোপাধ্যায়, প্রভাতকুমার মুখোপাধ্যায় আরও একবার প্রমাণ করিয়ে দিয়েছে যে প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন কতটা হয়, তাদের একাত্মতা কতটা হতে পারে, তারই এক বাস্তব প্রতিফলন, বাস্তব চিত্র এই গল্পে সূক্ষ্মভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আশা করি গল্পটা তোমাদের অনেকটা উপকারে আসবে, অনেকটা ভালোও লাগবে। এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে। আমি এই রকম আরও রোমান্টিক ভিডিও, হাস্যকর ভিডিও, বা এক কথায় হাস্যকর ছোট গল্প বলো, উপন্যাস বলো, কবিতা বলো, রোমান্টিক কবিতা বলো, ছোট গল্প বলো, উপন্যাস বলো, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা আমাকে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে সেটা উপহার স্বরূপই দেওয়ার চেষ্টা করব। বাংলা সাহিত্যে যে সমস্ত সুন্দর সুন্দর গল্প, কবিতা, উপন্যাস আছে সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। আর সবাই ভালো থাকবে এবং সবাই সুস্থ থাকবে। ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। এই বলে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নমস্কার, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।